ওনারা বলুক যে তারা টাকা নেয় নাই, আমার জেলা পরিষদের মাধ্যমে এই টাকা যায় না। এরা বলুক দেবিদ্বারে 10 কোটি, ওখানে 25 কোটির উপরে টাকা যায় নাই, আর 15 কোটির উপরে সেটা বলুক। এক জায়গায় 15 কোটি মুরাদনগর, দেবিদ্বারে 10 কোটি। এরা অস্বাভাবিক বরাদ্দ নিয়েছে, এটা কোনো স্বাভাবিক বরাদ্দ না। হাসনাত আব্দুল্লাহ ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের আমলে এলাকার উন্নয়নের জন্য প্রায় 800 কোটি টাকা বরাদ্দ নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। 30 মে শনিবার রাতে তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি। আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসেছে, আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। গত 2-3 দিন যাবৎ কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া খুবই আলোচনায়। হাসনাত আব্দুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কথা বলে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেছিলেন হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ প্রকল্পের নামে জেলা পরিষদের মাধ্যমে 2টি উপজেলার জন্য 25 কোটি টাকা নিয়েছেন। এই অভিযোগের পরে রাজনৈতিক অঙ্গন জুড়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়। এরপরে হাসনাত আব্দুল্লাহ যখন ফোন করে সেই জেলা পরিষদের প্রশাসককে, তিনি তখন অস্বীকার করেন। তিনি বলেন যে আপনাদের বিরুদ্ধে আমি কোনো দুর্নীতির অভিযোগ করিনি, আত্মসাতের কোনো অভিযোগ দেইনি। আমি বলেছি এলাকাবাসীর উন্নয়নের জন্য আপনারা টাকা নিয়েছেন, আপনাদের এলাকায় দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবারে আবারও একটি বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটি নিয়ে নতুনভাবে আবারও আলোচনার জন্ম দিয়েছে। এবারে প্রকাশ্যে হাসনাত এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে ওরা যে টাকাটা নিয়েছে পারলে বলুক যে নেয়নি। এক প্রতিক্রিয়ায় নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। মোস্তাক মিয়া বলেন তারা 2টি উপজেলায় প্রকল্পের নামে যথাক্রমে 15 কোটি ও 10 কোটি টাকা নিয়েছেন। একই সময়ে পাশের অন্য উপজেলাগুলোতেও 10 লাখ 15 লাখ করে টাকা গেছে। এরা তো বৈষম্য। আমি সেই বৈষম্যের কথাই বলতে চেয়েছি যে 2 উপজেলায় 15 এবং 10 কোটি, অন্যান্য উপজেলায় 10 লাখ এবং 15 লাখ। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি আবারও হাসনাত এবং আসিফকে চ্যালেঞ্জ করে কি বলল সেই আলোচিত জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। ওনারা বলুক যে তারা টাকা নেয় নাই, আমার জেলা পরিষদের মাধ্যমে এই টাকা যায় না। এরা বলুক দেবিদ্বারে 10 কোটি, ওখানে 25 কোটির উপরে টাকা যায় নাই, আর 15 কোটির উপরে সেটা বলুক। এক জায়গায় 15 কোটি মুরাদনগর, দেবিদ্বারে 10 কোটি। এরা অস্বাভাবিক বরাদ্দ নিয়েছে, এটা কোনো স্বাভাবিক বরাদ্দ না। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন না লোকজনের বৈষম্যের সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকারের আমলের বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তারা পুরো অ্যাচিভমেন্ট নেওয়ার দাবি করে, কিন্তু এই আন্দোলনে বিএনপিও ছিল, সমমনা দলগুলো এই বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষই অংশগ্রহণ করেছিল। একটা রিজিমের পতন হয়েছে, মানুষ মনে করেছিল যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন হবে। এই কথা বলতে যাই অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের এলাকায় একজন উপদেষ্টা, মুরাদনগর উপজেলার এলজিডির উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনার উপজেলায় প্রভাব কাটিয়ে 15 কোটি টাকার প্রকল্প এটা নিয়েছেন। এবং আরেকজন সমন্বয়ক, উনি তো কোনো উপদেষ্টাও না, উনি তখন এমপিও ছিলেন না। ওনার এলাকায় 10 কোটি টাকার অস্বাভাবিক এই প্রকল্প 2টি উপজেলায় নিয়েছেন। এটা কোনো স্বাভাবিক প্রকল্প না। এবং এই টাকাগুলো আমাদের জেলা পরিষদের মাধ্যমেই এই প্রকল্পগুলা করিয়ে নেওয়া হয়েছে। তো এটা তৎকালীন ওই সময়টাতে অন্যান্য উপজেলায় কোথাও 5 লাখ, কোথাও 25 লাখ, কোথাও 26 লাখ, কোথাও 10 লাখ এই ধরনের ছিল বরাদ্দ। কিন্তু এদের 2টা উপজেলায় 25 কোটি টাকা প্রায় নিয়ে গিয়েছে। এটা নিয়ে আমি বৈষম্যের বিষয়টা কথা বলতে চাই, এটা বলেছি। এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন না লোকজনের বৈষম্যের সৃষ্টি করছে, এই কথাটাই আমি বোঝাতে চেয়েছি। এটাকে আমার এই কথা পরবর্তীতে ওইখানে এমপি সাহেব
হাসনাত সাহেব আমাকে ফোন দিলেন, ফোন দিয়া কথা বললেন। সেই কথাও একটা খণ্ডিত অংশ সে এটা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। তো এটা আসলে জনগণকে বিভ্রান্ত বা মানুষকে বিভ্রান্ত করার জন্যই সেটা উদ্দেশ্য প্রণীতভাবে সে করেছে। কারণ এটা আমি 1-to-1 ওর সাথে আমার কথা হয়েছে। এটা তো কোনো এভাবে সামাজিক মাধ্যমে একজন একটা ব্যক্তিগত আলোচনা, এটা সামাজিক মাধ্যমে দেওয়ার কারণ কি? এটা জনগণকে বিভ্রান্তি করার জন্য এটা করেছে। তো সুতরাং আমি মনে করি বিভ্রান্তির অবসান হওয়া উচিত। কারণ এরা বলুক যে এরা টাকাটা নেয় নাই, ওদের এলাকায় প্রকল্প আমার জেলা পরিষদের মাধ্যমে এই টাকা যায় নাই। যদি তারা সেই সৎ সাহস থাকে সেটা বলুক। মুরাদনগরে 15 কোটি সামথিং এবং আপনার দেবিদ্বারে প্রায় 10 কোটি, 2টা উপজেলা এই টাকা আমার জেলা পরিষদের মাধ্যমে এডিবি এবং আমার রাজস্ব তহবিলের টাকা নিয়েছে ওখানে। তো সেটা আমি বলবো না, সেটা আমার কাছে তথ্য অনুযায়ী আমি কথা বলছি। অন্তর্বর্তী সরকারের আমলে এনসিপি 2 প্রভাবশালী নেতার নামে এলাকার উন্নয়নের জন্য প্রায় 800 কোটি টাকা বরাদ্দ নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এই 2 নেতা হলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 30 মে শনিবার রাতে তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি। এর আগে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রাজস্ব তহবিল থেকে এই 2 নেতার বিরুদ্ধে 25 কোটি টাকা নেওয়ার অভিযোগ করেন। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে, তখন রাশেদ খান তাদের বিরুদ্ধে নতুন করে বোমা ফাটানোর মতো তথ্য দিলেন। ফেসবুক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ উপজেলা মুরাদনগরের উন্নয়নে 453 কোটি টাকা বরাদ্দ নেন এবং দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ নেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ। তার উপজেলা দেবিদ্বারে সর্বোচ্চ 338 কোটি টাকা বরাদ্দ হয়। নিজ উপজেলায় আসিফ মাহমুদ বরাদ্দ নেন 15 কোটি আর হাসনাত আব্দুল্লাহ নেন 10 কোটি টাকা। হাসনাত আব্দুল্লাহ তো সরকারে ছিল না, কিন্তু এত বরাদ্দ কিভাবে পেল এমন প্রশ্ন রেখে রাশেদ খান লিখেছেন, অন্য কোনো দলের নেতা কি এমন বরাদ্দ পেয়েছিল? না, পায়নি। এক্ষেত্রে সরকার ঘনিষ্ঠ হয় হাসনাত আব্দুল্লাহর মতো এনসিপির শীর্ষ নেতারাও নিজ নিজ এলাকায় বরাদ্দ নেন। অন্য এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করে ইলেকশন ক্যাম্পেইনের জন্য শুধুমাত্র নিজ এলাকায় এমন বরাদ্দ নেওয়া নৈতিক অধঃপতন নয়, বরং বড় ধরনের অপরাধ। বৈষম্য বিরোধী আন্দোলন করেও আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহরা ক্ষমতার অপব্যবহার করে এমন বৈষম্য করেছে মন্তব্য করে রাশেদ খান লিখেছেন, ভোট করার জন্য অন্য এলাকায় উন্নয়নের চিন্তা করেনি, তাকিয়েছে শুধুমাত্র নিজেদের দিকে। এটা বড় ধরনের লুটপাট ও দুর্নীতি। এদিকে আজ দুপুরে রাশেদ খান অপর একটি স্ট্যাটাসে লিখেছেন, আসিফ মাহমুদ দুর্নীতি করার কারণে স্বয়ং জামায়াতের আমির ঢাকা 10 আসন ছাড়েনি। সাংবাদিক ভাইরা জামায়াতের আমিরকে জিজ্ঞেস করলেই এ বিষয়ে উত্তর পাবেন। তিনি যদি ইমানদার হন তবে হয় বিষয়টি এড়িয়ে যাবেন কিংবা উত্তর দিবেন না। বিষয়টি এনসিপির নীতি নির্ধারণী মহলের সকলেই জানে। তার কথায় বিন্দু পরিমাণ ভেজাল নেই উল্লেখ করে এই নেতা লিখেছেন, রাজনৈতিক কারণে নাহিদ ইসলাম এ বিষয়ে অস্বীকার যেতে পারে। আমি একটি ক্লু ধরে আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমের দুর্নীতির তথ্য পেয়েছিলাম। এ বিষয়ে আমি আরেকজন উপদেষ্টার সাথেও আলোচনা করেছিলাম, তিনিও বিষয়টি শুনে অবাক হয়েছিলেন। ঠিক ডিসি কেলেঙ্কারির তথ্য অসত্য নয়, হাসনাত ও সার্জিস এর সাথে জড়িত ছিল। এই তথ্য আমি কিছু ক্লু সহ তাদের বিশ্বস্ত মানুষদের কাছ থেকে পেয়েছিলাম। এমনকি নাসির পাটোয়ারি প্রায় আওয়ামী লীগের সম্পদ দখল ও টাকা পয়সা ছাড়া রাজনীতি হবে না এমন কথা বলতেন। নাহিদ ইসলামের মন্ত্রীপাড়ার বাসায় রাজনৈতিক আলোচনায় নাসির পাটোয়ারির মুখ থেকে সবসময় টাকা পয়সার আলাপটা আসতো। তিনি আরো লিখেছেন, প্রশাসক মোহাম্মদ এজাজ নাসির পাটোয়ারির পরামর্শেই নিয়োগ পায়। সে নাসির পাটোয়ারির সাথে জাতীয় নাগরিক কমিটিতে ছিল। মোহাম্মদ এজাজের মাধ্যমে অর্জিত টাকা পয়সা নাসির পাটোয়ারি ও এনসিপির কাছে গেছে। এটা এখন ওপেন সিক্রেট। এনসিপির শীর্ষ 1 ডজন নেতা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত। নিশ্চয়ই ভুলে যাননি সার্জিসের কাছে এক নারী 7 লাখ টাকা দেওয়ার ভিডিও। এভাবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মোট 48 লাখ টাকা নেয় বলে সেই নারী অভিযোগ করে। শহীদ ওসমান হাদি এনসিপির 3টা অপরাধ চিহ্নিত করেছেন। তার মধ্যে অন্যতম হলো এনসিপি দুর্নীতি করেছে। শহীদ ওসমান হাদি নিশ্চয়ই মিথ্যা বলে যাননি। মিথ্যা বলে এনসিপি বলুক। শহীদ ওসমান হাদি এনসিপি সম্পর্কে বিষাদগার করে গেছে। একটা বিষয় একটু হয়তো আপনারা সবাই শিরোনামে দেখছেন বিভিন্ন জায়গায় যে 25 কোটি টাকা নিয়ে গেছে
আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ, তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেটটা আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো, মানে আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, মানে যাদেরকে আপনি জনগণ এমপি হিসেবে নির্বাচিত করে নাই, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করে নাই, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। এবং এই ধরনের লোকেরা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা এখন বলে বেড়াচ্ছে। তো এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বাজেট এবার গত অর্থ বছরে, মানে যেই অর্থ বছরে আমরা এখন আছি আর কি, ছিল মোট হচ্ছে 42,000 থেকে 43,000 কোটি টাকার মতো, এবং বিগত অর্থ বছরে ছিল এটা প্রায় 50,000 কোটি টাকার মতো, 45,000 কোটি টাকার মতো। তো এই অর্থের মধ্যে একটা অংশ স্থানীয় সরকার বিভাগের একটা অংশ হচ্ছে বিশেষ বরাদ্দ, মানে এটা হচ্ছে বিশেষ বরাদ্দ। এটা যে কোনো স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সচিব, প্রতিমন্ত্রী, তারা যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যে কোনো জায়গায় বরাদ্দ দিতে পারেন। প্রয়োজন যদি তিনি অনুভব করেন যে এখানে এটা প্রয়োজন আছে বা কোনো প্রজেক্টের জন্য, সেটা বরাদ্দ দিতে পারেন। এর বাইরে তো সাধারণ বরাদ্দ আছেই। সাধারণ বরাদ্দটা সাধারণত প্রপোর্শনেটলি হচ্ছে ঠিক হয়ে থাকে। যেমন সাপোজ কুমিল্লা একটা জেলা, ফেনী একটা জেলা, কিন্তু কুমিল্লা জেলাতে উপজেলার পরিমাণ ফেনীর থেকে অনেক বেশি। তো কয়টা উপজেলা আছে, জনসংখ্যা কত, ভোটার সংখ্যা কত, সেটা বিবেচনায় যদি 10 কোটি টাকা থাকে তাহলে 7 কোটি টাকা কুমিল্লা, 3 কোটি টাকা ফেনীতে আসবে। এভাবে হচ্ছে সাধারণ বরাদ্দটা প্রপোর্শনেট রেশিও অনুযায়ী হচ্ছে বিভক্ত করা হয়। এবং এই সাধারণ বরাদ্দটা বরাদ্দের 5টা খাত টোটাল। এর মধ্যে একটা হচ্ছে জেলা পরিষদ, একটা পৌরসভা, একটা উপজেলা পরিষদ, একটা ইউনিয়ন পরিষদ, একটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। তো এই 5 খাতে হচ্ছে চলে যায় আর কি। তো এটা হচ্ছে সাধারণ বরাদ্দ। এটা প্রতি বছরই নির্দিষ্ট বরাদ্দ থাকে, সেটা 4টা ধাপে আর কি, 3 মাস করে 4 কোয়ার্টারে এই টাকাটা অবমুক্ত করা হয়। এবং পরবর্তী জেলা পরিষদের যিনি প্রশাসক থাকেন, অন্তর্বর্তী সরকার সময় ছিলেন ডিসি পদাধিকার বলে, এখন তো প্রশাসক বিএনপি নিয়োগ দিয়েছে। অন্যান্য সময় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান থাকেন, তার সভাপতিত্বে একটা কমিটি আসলে নির্ধারণ করে যে খরচটা কীভাবে করা হবে, এই যে বরাদ্দটা আসলে এটা কীভাবে খরচ করা হবে, এটা তারা বসে নির্ধারণ করেন এবং তারা সেটা পরবর্তীতে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের জন্য আবার মন্ত্রণালয়ে পাঠান, মন্ত্রণালয় সেটা অনুমোদন দেয়। তো এই ক্ষেত্রে যেটা উনি বলছেন, প্রথমত উনি একেবারেই কাঁচা একটা মিথ্যা কথা বলছেন, সেটা হচ্ছে রাজস্ব খাত থেকে কারো এলাকায় কোনো ধরনের বরাদ্দ নিয়ে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। রাজস্ব খাতের নিজস্ব একটা বছরের শুরুতেই জেলা পরিষদ ঠিক করে নেয় সে কোথায় কতটুকু খরচ করবে, এবং কিছুটা হয়তো বাজেট থাকে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান থাকেন বা প্রশাসক আছেন এখন, তার সে ইচ্ছা মতো সে কোথায় খরচ করবে সেটার জন্য হয়তো কিছুটা থাকে, সেখান থেকে এটা আর কোনো সুযোগ নেই। এটা রাজস্ব খাত না, এটা মূলত এডিপির যে বিশেষ বরাদ্দ থাকে সেই বিশেষ বরাদ্দের কথা উনি বলেছেন। তো উনি এটাকে রাজস্ব খাতের সাথে গুলিয়ে ফেলেছেন। এবং এই বিশেষ বরাদ্দটা দেওয়া হয়েছে, এই বিশেষ বরাদ্দটা প্রায় 5টা খাতে। আমার যতদূর নলেজ আছে যে 1,125 কোটি অথবা 100 কোটি থেকে 125 কোটি খাত ভেদে ভিন্ন হয়। এটা এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ দেওয়ার এখতিয়ারটা মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা হচ্ছে উপদেষ্টা যেই থাকেন দায়িত্বে, তার হাতে থাকে, সেটা বরাদ্দ দিতে পারে। এবং আমি যখন দায়িত্বে ছিলাম স্বাভাবিকভাবেই আমি সারা দেশেই এই বরাদ্দটা সাধারণত অন রিকোয়েস্ট দেওয়া হয়। এটার প্র্যাকটিস হচ্ছে অন রিকোয়েস্ট। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আসে, অনেক সময় আপনারা অনেক অ্যাপ্লিকেশন করেন যে আমাদের বাড়ির পাশে বা গ্রামে এই রাস্তাটা করাটা খুব প্রয়োজন, মানে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ওই অ্যাপ্লিকেশনটা উপজেলা পরিষদে আপনারা দিয়ে থাকেন, মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে দিয়ে থাকেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর কিংবা উপজেলা পরিষদের যে উপজেলা চেয়ারম্যান থাকেন কিংবা উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসক থাকেন, তাদের স্বাক্ষরে
এটা হচ্ছে মন্ত্রণালয়ের কাছে আসে। তো মন্ত্রণালয় এই অ্যাপ্লিকেশনগুলো 100তে আর্কাইভ করে, 100তে এটা তালিকা করা থাকে এবং ওই আর্কাইভটা থেকে উপদেষ্টা বা মন্ত্রী ওই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হচ্ছে বরাদ্দ দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে সাপোজ যে বরাদ্দ দেওয়া হচ্ছে এক জেলা থেকে বা এক উপজেলা থেকে কোনো অ্যাপ্লিকেশনই আসলো না, তো সেটাকে বরাদ্দ দেওয়া হবে না, সেখানেও একটা বরাদ্দ দিয়ে দেওয়া হয় যে 50 লাখ টাকা এই উপজেলায় বা এই জেলায় 5 কোটি টাকা। তো সেটা বরাদ্দ দেওয়া মানেই শেষ নয়, এটা বরাদ্দ দেওয়ার পরেও ওই উপজেলা বা জেলা পরিষদের যিনি প্রশাসক বা চেয়ারম্যান আছেন তার নেতৃত্বে একটা কমিটি থাকে, ওই কমিটি বসে ঠিক করে, বা তাদের কাছেও তো অনেক অ্যাপ্লিকেশন জমা থাকে, ওই কমিটি বসে ঠিক করে যে এই টাকাটা বিশেষ বরাদ্দ এসেছে, এই টাকাটা কোন কোন খাতে এবার খরচ করা হবে। তো কুমিল্লাতেও এরকম বরাদ্দ দেওয়া হয়েছে, সারা দেশেই বিভিন্ন জেলাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই বরাদ্দটা ওই সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ছিলেন, ডিসিরা ছিলেন তখন, তারা বৈঠক করে তারা ঠিক করেছেন যে কোন খাতে তারা কত খরচ করবেন আর কি। তো আমি একটা এক্সাম্পল হিসেবে একটা গভর্নমেন্ট অর্ডার আমি একটু দেখালে এটা একটু ক্লিয়ার হবে যে আসলে এই খরচের বিষয়টা কীভাবে কী হলো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার বিবরণী। সাধারণত যে খরচটা করা হয় সেটা হচ্ছে এই যে মাসিক সভাগুলোতে সিদ্ধান্ত নেওয়া হয়, আর মাসিক সভার জেলা পরিষদের মাসিক সভার সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সময় ডিসিরা যেহেতু প্রশাসক ছিলেন তারা করেছেন। সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান করেন, এখন যেহেতু প্রশাসক আছেন এখন প্রশাসক করেন। প্রতি মাসে এই মাসিক সভা হয়। তো এই একটা মাসিক সভার কার্যবিবরণী আমি একটু দেখাবো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী এবং এখানে ডিটেলস আছে যে উপস্থিতির তালিকা কারা কারা ছিলেন, আলোচ্যসূচি কী ছিল। আলোচ্যসূচিতে ছিল চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। ছোটো ছোটো কাজ থাকে উন্নয়ন প্রকল্প, সেগুলোর বাস্তবায়ন। তো এই যে 2024-25 অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় প্রকল্প বাছাই গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, মানে রাজস্ব তহবিলের আওতায় কি কি প্রকল্প তারা নেবেন এটা নিয়ে বাছাই, এটাও ছিল একটা এই মিটিংয়ের এজেন্ডা। 2024-25 অর্থ বছরের এডিপি বিশেষ বরাদ্দের আওতায় প্রকল্প গ্রহণ সংক্রান্ত বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এই যে বিশেষ বরাদ্দের যে টাকাটা সেখানে ছিল, সেই টাকাটা কোন খাতে কোথায় খরচ হবে এটা নিয়ে হচ্ছে এই বৈঠকে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে। তো এখানে কি কি কোন কোন বিষয়ে খরচ হয়েছে দেখেন। এখানে একটা হচ্ছে সোলার লাইট স্থাপনের জন্য খরচ হয়েছে 1,14,00,000 টাকা খরচ হওয়ার, মানে এই বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। তাদেরকে মনে করেন কুমিল্লা জেলা পরিষদকে দেওয়া হলো সাপোজ 1 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা এখান থেকে 10 কোটি টাকা, তারা সিদ্ধান্ত নিলেন যে 1,14,00,000 টাকা তারা সোলার লাইট স্থাপনের পেছনে ব্যয় করবেন। এটা টেন্ডারের মাধ্যমে তারা টেন্ডার করবেন, মানে এই মিটিংয়ে শুধু সিদ্ধান্ত হয়েছে, এই মিটিংয়ের পর তারা এটা টেন্ডার করেছেন। তারপরে কর্মহীন অসহায় ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 26 লক্ষ টাকা, অসহায় কর্মহীন ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে 62 লক্ষ টাকা, 104টি বিদ্যালয় এবং 14টি কলেজে হয়তো কিছু আসবাবপত্র দিয়েছে, সেটা 23 লক্ষ টাকা। এরকম হচ্ছে এই যে প্রত্যেকটা খাত এবং কোন খাতে কত টাকা বরাদ্দ, এইটা এখানে পুরো তালিকাটা আছে। এই যে এখানে দেবিদ্বার পৌরসভার আছে, কুমিল্লা সদর ইউনিয়নের আছে, এখানে আরও বিভিন্ন ওই জায়গার আছে। এখানে এই যে সিটি কর্পোরেশনেও কোন খাতে কত খরচ হচ্ছে সেটা আছে। এই যে সিটি কর্পোরেশনের বিভিন্ন মসজিদে বরাদ্দ, তারা এখানে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই অর্থের একটা অংশ বিভিন্ন মসজিদে বরাদ্দ দিবেন। এই যে মদিনা মসজিদ কুমিল্লা 8 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন 5 লক্ষ টাকা, এবং মসজিদে যে বরাদ্দটা যাচ্ছে সেটাও কিন্তু এই টেন্ডারিং প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সম্পূর্ণ পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। এই টাকা আপনি কাউকে ক্যাশ হাতে দিতে পারবেন না, ক্যাশ মানে এই টাকাটা আপনাকে পিপিআর অনুযায়ী ব্যয় করতে হবে। যেই সাধারণত যেই প্রক্রিয়া টেন্ডার নিতে হয়, টেন্ডার নিয়ে সেখানে কাজ করে দিতে পারে জেলা পরিষদ, এবং পিএসসিও করা যায়। পিএসসিটা এটার ক্ষেত্রে হয়তো একটা নীতিমালা আছে যে 50%-এর বেশি পিএসসি করতে পারবে না, 50% প্রজেক্ট করতে হবে আর কি। তো এটা হচ্ছে এই যে কুমিল্লা আদর্শ সদরের বিভিন্ন মসজিদে বরাদ্দ, এই যে অধিকাংশই এখানে মসজিদে বরাদ্দ। তো এটা হচ্ছে একটা পেপার। তো এরকম আমার কাছে অনেকগুলো আছে, এই যে এখানে অনেকগুলোই আছে, প্রায় যে কুমিল্লাতে যা যা গেছে প্রায় অলমোস্ট, কুমিল্লার বাইরে হয়তো কয়েকটা থাকতে পারে। এই যে এটা হচ্ছে জুন মাসের কোথায় কোথায় কী খরচ করবে। এই যে 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক সভায় খাতভিত্তিক গৃহীত প্রকল্প তালিকা। আমি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসেটা দেখালাম, আবার জুন মাসেরটা দেখাচ্ছি। এই যে জুন মাসে কোথায় কোথায় খরচ হয়েছে দেখেন। একটা মসজিদ সংস্কারের দাউদকান্দিতে 2 লাখ টাকা বরাদ্দ, 1.5 লাখ টাকা বরাদ্দ, এবং এই যে টেন্ডারের মাধ্যমে আর কিছু খরচ হয়েছে প্রকল্প কমিটির মাধ্যমে। এই যে এখানে নাঙ্গলকোট আছে, 14 গ্রাম আছে, হোমনা আছে, সদর দক্ষিণ উপজেলা আছে, বুড়িচং আছে, তিতাস সিটি কর্পোরেশন, এই সব কিছু মিলে 40 লক্ষ টাকা।
এই যে এখানে আবার নাঙ্গলকোটের কিছু আছে, তারপরে বরুড়া, আদর্শ সদর। আমি যেহেতু কুমিল্লা নিয়ে আলোচনা হচ্ছে সেজন্য কুমিল্লারগুলো দেখাচ্ছি। এর বাইরে সারা দেশেরই আছে, মানে সারা দেশেই ঠিক একই প্রক্রিয়ায় আসলে সিদ্ধান্তগুলো হয়। যিনি জেলা পরিষদের দায়িত্বশীল থাকেন তার নেতৃত্বে একটা প্রতি মাসে মাসিক সভা হয় এবং মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে বিশেষ বরাদ্দ কিংবা রাজস্ব খাতের বরাদ্দ কোন খাতে খরচ হবে। তো এটা ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে আসিফ মাহমুদ এবং হাসান আব্দুল্লাহ নিয়ে গেছেন। তো এই জন্য আমি ক্যাপশন দিলাম যে এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানে নিয়ে যাচ্ছেন। আসলে তিনি তো নিয়ে যাচ্ছেন না, তিনি মানে সরকার বাজেট প্রণয়ন করছে। এখন বাজেট প্রণয়ন করে যদি বলা হয় যে নিয়ে যাচ্ছেন, তো এটা খুবই ইন্টারেস্টিং যে বিএনপির একজন জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসকের মতো জায়গায় একটা লোককে বসিয়েছে, তিনি আসলে নিয়ে যাওয়া এবং বরাদ্দ দেওয়ার মধ্যে পার্থক্যটা বোঝেন না। এবং এটার প্রক্রিয়া খরচের মানে কতটা সাউন্ড লাইক যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা পকেটে করে নিয়ে গেছে আর হাসান আব্দুল্লাহ 10 কোটি টাকা পকেটে করে নিয়ে গেছে। তাহলে এটা আমরা তো এভাবেই বলা উচিত, মানে তারা যেমন বলছে যে তাহলে 9,30,000 কোটি টাকা বিএনপি পকেটে করে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা জোক সাইড। আসলে বিএনপির উচিত ছিল তারা যাদেরকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে তাদেরকে একটা ন্যূনতম ট্রেনিং দেওয়া। মানে এটা আমার দেশের এসএসসি পাস কাউকেও যদি এরকম একটা দায়িত্ব দেওয়া হয়, তিনিও এতটুকু সহজ বিষয় বুঝবেন রাজস্ব খাত কোনটা বিশেষ বরাদ্দ খাত, এবং এটা খরচ কীভাবে হয়েছে, খরচের প্রসেস কী, এবং এই খরচের পুরো প্রসেসের সাথে আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই, হাসান আব্দুল্লাহ সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। এটা জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। জেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে, ডিসির সভাপতিত্বে এটা সিদ্ধান্ত হয়েছে। এখানে জেলা পরিষদের যারা অন্যান্য সদস্যরা আছেন তাদের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে, এবং এটা খরচটাও হয়েছে প্রজেক্টের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে, যে এখানে আপনারা দেখেছেন টেন্ডারের মাধ্যমে এই খরচটা নির্ধারণ, মানে খরচটা বাস্তবায়ন করা হয়েছে। যে একটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো, আপনারা এদেরকে একটু শিক্ষা দীক্ষা দেন, একটু লার্নিং আমার মনে হয় প্রয়োজন, বিন্দুমাত্র একদম ন্যূনতম লার্নিং প্রয়োজন। কোনটা রাজস্ব খাত, কোনটা বিশেষ বরাদ্দ, এতটুকু যদি না বোঝে তাহলে এসব লোক দিয়ে আপনারা কি দেশ চালাবেন, কি জেলা চালাবেন, কি মানে এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে এরকম লোকেরা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে, তারা দায়িত্ব পালন করছে এবং আমাদেরকে মানে এটা দেখতে হচ্ছে। এবং এটা এক ধরনের হ্যারাসমেন্টের মতো হলো, এক ধরনের মানহানি করা হলো হাসান আব্দুল্লাহর এবং আমার। 5টা মিডিয়া এবং কুমিল্লা জেলা প্রশাসক যেভাবে কালকে হাসনাত ভাই এবং আসিফ ভাই পিছনে লাগছিল, এদের কি 5 আগস্টের কথা মনে নেই? হ্যাঁ, এই জন্য এরা মারা খেয়ে, হ্যাঁ, মানে একটা কথা বলছে জেলা প্রশাসক, সেই কথা আগামাতা কিচ্ছু নেই, মিডিয়া প্রচার করতে। হ্যাঁ, এই যে জেলা প্রশাসক বলল যে 25 কোটি টাকা হাসনাত ভাই এবং আসিফ ভাই নিয়েছে রাজস্ব থেকে। এই টাকাটা কিসের জন্য নেছে, কিভাবে নেছে, নিলেও তার প্রমাণ আছে কিনা, এসব বিষয়ে মিডিয়াকে জানার দরকার নেই। প্রশাসক যখন বলছে তখন ছয় দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে। এদের মতন চাটা মিডিয়া এইবার যদি কোনো গণঅভ্যুত্থান হয়, এটা আগে মারা খাবে। হ্যাঁ, কি বলবো ভাই, দেখেন ওই জেলা প্রশাসক ওই কথা বলার পরে হাসনাত ভাই যখন জেলা প্রশাসকের কাছে ফোন করে তখন মেয়াও করতি জেলা প্রশাসক মেয়াও করতি। বেঁচে থাকবো আর কয়দিন, এই দুনিয়া তো যে কোনো মুহূর্তে আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। বেঁচে থাকার থেকে চিন্তা করেছি যদি বেঁচে থাকতেই হয় তাহলে হাজী শরিয়াতুল্লাহদের মতো বেঁচে থাকবো, যদি বেঁচে থাকতে হয় তাহলে পীর মুস্তাফিজ আহমদ দুদুমিয়াদের মতো বেঁচে থাকবো, যদি বেঁচে থাকতে হয় বাঘের মতো 1 মিনিট বাঁচবো, শিয়ালের মতো 1000 মিনিট বাঁচতে চাই না ভাই আমার। এই শিবচরকে যদি আমরা ন্যায় এবং ইনসাফের যে আওয়াজ আমি দিয়েছিলাম, মাদক মুক্ত যে শিবচরের ঘোষণা করেছিলাম, আজ আমি সেখানে আমার জীবনটাকে বাজি রেখে আমি নেমেছি। আপনারা শুধু আমার সাথে আর পাশে থাকেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 5 বছরে, আগামী যতদিন আল্লাহ আমাকে এই দায়িত্ব রেখেছে, আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার প্রত্যেকটি প্রতিশ্রুতি 100% রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা একজন আমাকে দাঁড়িয়ে বলেন
যে হুজুর আপনাকে ভোট দিয়েছি, এই ভোটটি ব্যর্থ হয়েছে। যদি এই শিবচরের কেউ মনে করবে আমাকে ভোট দিয়ে ব্যর্থ হয়েছে, তাহলে সেদিন আমার আর এমপি থাকার আমি নিজেকে আর যোগ্য মনে করব না। কারণ আমার শত্রুও যেন রাতের বেলা ঘুমালে চিন্তা করে যে আসলে যাকে ভোট দিয়ে বা যারা ভোট দিয়ে তাকে এই শিবচরের এমপি বানিয়েছে, কাজটা খারাপ করে নাই, অন্তত ভালোই করেছে। এরকম চিন্তা চেতনা যেন শিবচরের প্রতিটা মা বোন, প্রতিটা মানুষের হয়, সেভাবেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লম্বা কথা আর বলবো না। এখান থেকে রাস্তা দিয়ে এখানে একটি রাস্তার আবেদন আপনারা করেছেন। গত কয়েকদিন আগে 40 কোটি টাকার 20 কিলোমিটারের একটি বরাদ্দ আমার কাছে এসেছে। সেই 40 কোটি টাকার 20 কিলোমিটারের এই বরাদ্দ আমার কাছে কারো যাওয়া লাগে নাই। আপনারা আজকে আমি এখানে এসেছি, আপনারা আমাকে বলেছেন, কিন্তু আপনারা বলার আগে এই রাস্তা আমি জমা দিয়ে দিয়েছি। ভাই, আমরা কাজ করতে এসেছি, আমরা জনগণের টাকা দিয়ে পকেট ভারী করতে আসিনি, আমরা জনগণের টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাতে আসিনি, আমরা জনগণের টাকা দিয়ে আমরা লুটপাট করে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করতে আসিনি। জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ, জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আমানতদারিতা এমন ভাবে আমরা রাখবো, আমাদের আমানতদারিতা এমন ভাবে চলবে, আগামীর এই শিবচর থেকে রাজনীতি শুরু করেছে ইনশাআল্লাহ, এটার প্রভাব বাংলার 84,000 গ্রামে পড়বে ইনশাআল্লাহ। আমরা শিবচর থেকে রাজনীতি করবো, আমাদের এই রাজনীতির প্রভাব বাংলার 64টা জেলায় পড়বে ইনশাআল্লাহ। আমরা সেভাবে রাজনীতি করতে চাই, আমরা আগামীর বাংলাদেশ পরিবর্তন করতে চাই, আমরা আগামীর বাংলার কালচার পরিবর্তন করতে চাই, আমরা আগামীর যুবকদেরকে পরিবর্তন করতে চাই, আমরা বাংলাদেশের মানচিত্রকে আবার সুন্দর এমন এক মানচিত্র করতে চাই, যে মানচিত্রের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। আধিপত্যবিহীন এক বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে আমরা শুধু, আমি আগেও বলেছি, আমি শুধু শিবচর নিয়ে রাজনীতি করতে আসিনি। আমার পূর্বপুরুষরা গোটা বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে। তারা যদি ভারতবর্ষের নেতৃত্ব দিতে পারে, আমাদেরকে গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার সেই যোগ্যতাই গোটা বাংলাদেশ কেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমাদেরকে ঢুকতে হবে। আমাদের এক একটা বক্তব্য CNN আসতে হবে, আমাদের এক একটা বক্তব্য বিবিসিতে আসতে হবে, আমাদের এক একটা বক্তব্য আল জাজিরা আসতে হবে, আমাদের বক্তব্য ওয়াশিংটনে বসে শুনবে, আমাদের বক্তব্য দিল্লিতে বসে শুনতে হবে। আমরা এই জন্য শুধু শিবচরের রাজনীতি করতে আসিনি। হাজী শরীয়তুল্লাহর এই রক্ত যতদিন বেঁচে থাকবে, কোন অন্যায়ের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। এজন্য পাশে থাকবেন তো আপনারা, বলেন সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। অন্যায় অবিচার আর কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, মাদক চলবে না, এটা আমাদের স্বীকৃতি ঘোষণা, এটার সাথে কোনো আপোষ না, হবে না, হতে দেওয়া হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন আপনারা। এখন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই জানাবেন কমেন্ট করে, আপনারা কি বলতে চান, কি বলবেন। এই যে জেলা পরিষদের প্রশাসক এক এক সময় এক এক ধরনের কথা বলছে, হাসনাত যখন তাকে ফোন করে, সেই ফোন কল রেকর্ডটি, ফোন আলাপটি আপনারা শুনেছেন আশা করছি। সেখানে তিনি অস্বীকার যায়, তিনি বলেন যে না, এ ধরনের কোনো বিতর্কিত মন্তব্য করেনি, আপনার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করিনি, টাকা আত্মসাৎ কিংবা দুর্নীতির কোনো অভিযোগ করি নাই। আমি বলেছি এলাকাবাসীর উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে আপনাদের এলাকাতে, উপজেলাতে 25 কোটি, 2 উপজেলাতে 25 কোটি টাকা গিয়েছে রাজস্ব বোর্ড, মানে আমার উপজেলা পরিষদের মাধ্যমে। তা আপনার স্পেসিফিক আপনার নাম নেয়নি, তখন তিনি অস্বীকার যায়। আবার এখন তিনি বলছেন যে গণমাধ্যমে এসে যে ওরা টাকাটা যে নিয়েছে, পারলে বলুক যে নেয়নি। এই যে বারবার এই দ্বিচারিতা বা এই দুমুখী বক্তব্য, এটি নিয়ে আপনাদের অভিব্যক্তি অবশ্যই ব্যক্ত করবেন কমেন্টে। ভালো থাকবেন প্রিয় দর্শক। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।